দেখুন, সোজা কথাটা হলো যে কেন্দ্রীয় বাহিনী বা কোনো বাহিনী দিয়েই কাজের কাজ কিছু হয় না, কারণ প্রশ্নটা কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারে। বহু ক্ষেত্রে এই অভিযোগ ওঠে যে কেন্দ্রীয় বাহিনীকে সম্পূর্ণ বিভ্রান্ত করে ভুল জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। সব কেন্দ্রীয় বাহিনীর ডিজিরা একসঙ্গে আসবেন এ রাজ্যে, একসঙ্গে এসে হয়তো ঐক্যের বার্তা দেওয়া যায়, কিন্তু ভোটের দিন তাতে কাজের কাজ কিছু হবে কি? যদি হতো তাহলে গত শনিবার গিরিশ পার্কের ওই ঘটনা এতক্ষণ ধরে চলতেই পারতো না। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী থেকে কোনো লাভ হয় না, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে হয়। আমার পরের বক্তা শতরূপ ঘোষ মানবে। কৃষাণুদা লাস্টে যে কথাটা বললেন তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ভোট ডিক্লেয়ার হওয়ার খানিকক্ষণ আগে যে অফিসারদেরকে এনেছিলেন, কৃষাণুদা বললো এটা রাজনৈতিক চাল, যাতে কিনা বিরোধীরা পর্যুদস্ত। অর্থাৎ বোঝা গেল যে এই অফিসারগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সহকর্মী, রাজনৈতিক এজেন্ট, তাদেরকে রাজনৈতিক কাজ করতে আনা হয়েছে, পুলিশের কাজ করতে তাদের পোস্টিং হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অফিসারদের কথা বললেন, যারা কিনা ড্রাগস পাচার করে, মাদক পাচার করে, যারা তোলাবাজি করে, যারা দাঙ্গা লাগায়, এরা একদিন পর্যন্ত শিয়ালদা স্টেশনে হারমোনিয়াম বাজিয়ে গান শোনাতেন না তো, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশনেই অন্যান্য পাশের দায়িত্বে ছিলেন। অর্থাৎ ভোটটা ঘোষণা হওয়ার আধ ঘন্টা আগে পর্যন্ত মমতা ব্যানার্জি আপনি একবারও বলেছেন যে আপনার ফোর্সের মধ্যে বা আপনার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এতজন পুলিশ এবং এতজন আইএএস আছে যারা কিনা ড্রাগস ব্যবসা করে, যারা কিনা দাঙ্গা লাগায়, যারা কিনা তোলাবাজি করে? কেন বলেননি? তারা তো কোনো না কোনো একটা সরকারি দায়িত্বই পালন করছিল। ড্রাগস ব্যবসায়ীদেরকে দিয়ে সরকারি কাজ করাচ্ছিলেন একদিন ধরে, তারা কি ড্রাগস বিক্রির টাকাটা আপনার ভাইপোকে পাঠাতো? সেই কারণে একদিন তাদেরকে নিয়ে কিছু বলার প্রয়োজন মনে করেননি। এখন তাদেরকে অন্য পোস্টিং দেওয়া হয়েছে বলে এখন আপনি আমাদের সামনে এই মহাসত্যিটা আনছেন যে এই লোকগুলো আসলে ড্রাগস ব্যবসায়ী। 3 নম্বর কথা হচ্ছে, দেখুন উনি এখন কিছু একটা হলে, গত 7-8 বছর ধরে ওদের একটা ন্যাকামি হয়েছে, কিছু একটা হলেই হচ্ছে বাঙালি। আচ্ছা, আমাদের পশ্চিমবাংলা সরকারের ইলেকশন কমিশনার ছিলেন সুশান্ত রঞ্জন উপাধ্যায়, নিপাট বাঙালি ভদ্রলোক। জিজ্ঞেস করলে 3-4 লাইন রবীন্দ্রনাথের কবিতাও বলে দিতে পারতেন। ওনাকে বাধ্য করা হলো নিজের পোস্টটা ছাড়তে। উনি নিজের কাজটাকে, নিজের যে মিউনিসিপ্যালিটি ভোট বা কর্পোরেশন ভোটটাকে করানোর ওনার দায়িত্বটাকে উনি সুচারুভাবে পালন করতে চেয়েছিলেন বলে রাজ্যের 3 জন মন্ত্রী তাকে ঘেরাও করে রেখে তাকে দিয়ে তাকে রেজিগনেশন লেটারে সই করিয়ে বেরিয়েছিল ওখান থেকে 2015 সালে, মনে থাকবে। আর সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের বদলে পরবর্তীকালে আপনি আনলেন কাকে? কেউ এই দুর্নাম দিতে পারবে না যে তিনি বাঙালি, রাজীবা সিনহা নামক একজন অবাঙালিকে, যিনি আপনার ভাইপোর সাথে বসে এমনি কি খেতে সে, আপনার ভাইয়ের সাথে বসে কি খেতে সে অন্য কথা, কিন্তু যিনি কিনা এই গত পঞ্চায়েত ভোটের পরে হাইকোর্টে গিয়ে কান ধরে বলে এসেছিলেন যে আপনারা নির্দেশ দেওয়া সত্ত্বেও আমি হাইকোর্টের দেওয়া নির্দেশকে পালন করিনি, দয়া করে আমায় কোনো শাস্তি দেবেন না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের মতো একজন বাঙালি অফিসারকে সরিয়ে পরবর্তীকালে রাজীব সিনহার মতো অবাঙালি অফিসারকে এনে এই কেলোকৃতিটা করেছেন তো ভোটে। এখন পান থেকে চুন খসলে খালি আর কোনো কথা না পেলে খালি এ বাঙালিও। আরে আপনি আজ থেকে 2 সপ্তাহ আগে বিহারি পুলিশ আর তেলেগু উকিলকে এখান থেকে রাজ্যসভায় পাঠিয়েছেন। আপনি বাঙালি কম পড়েছিল পশ্চিমবাংলায়? আপনি বিহারি পুলিশকে, তেলেগু উকিলকে রাজ্যসভায় পাঠাবেন আর তারপরে পান থেকে চুন খসলে বাঙালি বাঙালি বাঙালি, হ্যাঁ, যেন আপনি কোথাকার রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, আপনার কাঁধে বাঙালির সম্মানের দায়িত্ব হয়েছে। সুতরাং আমি বলছি সুমনদা, একটা রাজনৈতিক যে লড়াই আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে, পুলিশরা যে বা আমাদের আইএএস অফিসার যারা বাংলায় ডিপ্লয়েড বা ইভেন WBCS অফিসারদের একটা বড় অংশ, তারা যে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট, এই নিয়ে একটা 5 বছরের বাচ্চার মনেও কোনো সন্দেহ নেই। বিশ্বনাথ স্যার যে কথাগুলো বলেছেন, ওনার কথাগুলো ভুল নয়। উনি যখন বলছেন যে আইএএস অফিসারদেরকে কি আইপিএসদের কোনো সুযোগ সুবিধা কমিয়ে দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের নেই, কথাগুলো সত্যি। কিন্তু আমরা বাস্তবে রাজনীতি করতে গিয়ে আমরা জানি যে আইএএস আইপিএস বলে খালি নয়, এমনকি থানার কনস্টেবল থেকে শুরু করে আইসি পর্যন্ত কোন সুবিধা কমিয়ে দেওয়ার ক্ষমতা আছে আমরা জানি না, কিন্তু অনেক বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত তাদেরকে দিয়ে এসেছেন। আমি একটা কথা বলছি, না ডিমোশন হয় না, কিন্তু প্রমোশন তো সব সময় রাজ্য সরকারের হাতে থাকে। আমি পোস্টিং তো রাজ্য সরকারের হাতে। কথা বলছি না সুমনদা, 10 টাকা যদি আমার মাইনে হয়, 100 টাকা ঘুষের ইনকাম, আমি পাতি বাংলা কথাই বলছি। ওই 100 টাকা করে কমে খেতে পারবো কিনা, সেটা তৃণমূল কংগ্রেস এমন একটা স্ট্রাকচার বানিয়েছে গত 15 বছরে আমাদের রাজ্যে, যেখানে টাকা খালি পার্থ চ্যাটার্জির মতো। আচ্ছা, পার্থ চ্যাটার্জির বাড়িতে যে পুলিশ অফিসাররা গাড়িতে করে টাকা পৌঁছে দিয়ে আসতো গ্রিন করিডোর করে, তাদের বাড়িতে টাকা যায়নি, সব টাকা পার্থ চ্যাটার্জি একার বাড়িতে গেছে। আমি একটা কথা বলছি সুমন, আমাদের রাজনীতি করতে গিয়ে আমাদের বাস্তব অভিজ্ঞতা, গোটা পশ্চিমবাংলায় না ব্লকে ব্লকে এরকম আইসি আছে থানার, যারা ওই এলাকা থেকে যে টাকাগুলোকে তোলে, কোথায় পুকুর ভরাট হচ্ছে, কোথায় ড্রাগস পাচার হচ্ছে, কোথায় গরু পাচার হচ্ছে, কোথায় বেআইনি বালি পাচার হচ্ছে, যে টাকাগুলো তোলে ওইখানকারই স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে তাদের জয়েন্ট ব্যবসা চলছে। কোথাও বিয়ার বার চলছে হাইওয়ের ধারে, কোথাও পেট্রোল পাম্পের ব্যবসা, কোথাও একটা রেস্টুরেন্টের ব্যবসা চলছে, আবার কোথাও প্রমোটিং এর ব্যবসা। তুমি যাও না হাওড়াতে, তুমি কতগুলো দেখাবো তোমাকে, হাওড়াতে হুগলিতে থানার আইসি যাদের টাকা খাচ্ছে তৃণমূলের নেতাদের বেআইনি প্রমোটিং এর ব্যবসাতে, কটা দেখাবো? সুতরাং আমি বলছি যে এই যে তৃণমূল কংগ্রেস যে সিস্টেমটা আমাদের রাজ্যে করে রেখেছে, সবাই যে খুব ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোলামি করছে এমন নয়। এখানে ভয়ের কারণ, ভয়টা যদি 5% ফ্যাক্টর হয়ে থাকে, বাকি 95% ফ্যাক্টর হচ্ছে ওদের এক্সট্রা
মানে ইনকাম, ওদের যেটা ওদের মানে সরকারি মাইনের বাইরের ইনকাম। এবং আমি কথাটাকে একদম শেষ করে ফেলছি, জাস্ট আমি দুটো কথা বলে। কিন্তু দেখুন এটাও ঘটনা সুমনদা, যে কথাটা তুমিও শুরুতে আমায় প্রশ্ন করার সময় বললে, আমি আমাদের মনে আছে যে একাধিকবার 2014 সাল থেকেও যদি আমরা ধরি লোকসভা ভোট থেকে, একাধিকবার ইলেকশন কমিশন প্রত্যাশা জাগিয়ে কিন্তু একেবারে পর্বতের মুশিক প্রসব হয়েছে। আমি তোমার মনে থাকবে 2014 সালে একজন ইলেকশন কমিশনার এলেন, তিনি নাকি বিরাট দাবাং লোক, তার ভয়ে সবাই কাঁপছে। কি হলো, ভোটের দিন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গোল পার্কে গেস্ট হাউসে সারাদিন বসে বেরোলেনই না। এবং না, তার মানে একটা ফেজে ভোটের দিন লোকসভা তোমার মনে থাকবে, ওনাকে খুঁজে পাওয়া গেল না, উনি কোথায় কেউ জানে না। পরে শোনা গেল উনি নাকি কিছু সুটকেস নিয়ে ট্রেনে করে বিহার গেছিলেন, নিজের বাড়িতে গেছিলেন, পরে শোনা গেল বিহারে গেছিলেন ট্রেনে করে। কেন যে প্লেনে করে, মানে আমরা অনেকে বলে যে প্লেনে গেলে এয়ারপোর্টে ব্যাগ স্ক্যান হয়, ট্রেনে করে গেলে ব্যাগ স্ক্যান হওয়ার ব্যাপারটা কেন, ব্যাগে কিছু ছিল কিনা আমরা জানি না, যাই হোক, কিন্তু খুঁজে পাওয়া গেল না। সো অন অ্যান্ড সো ফোর্থ। আমি আমার অভিজ্ঞতা বলছি, নির্বাচনে প্রার্থী হতে গিয়েও, এবং যখন 2019-এ নন্দিনী মুখার্জি আমাদের প্রার্থী ছিলেন লোকসভায়, আমি ওনার ইলেকশন এজেন্ট ছিলাম, মানে ভোটের 48 ঘন্টা আগে পর্যন্ত পুলিশ অবজারভার, মাইক্রো অবজারভারদের সাথে একাধিক মিটিং, অনেক কথা। ভোটের সময় যখন গন্ডগোল হচ্ছে, ফোন বন্ধ হয়ে আছে, সারাদিন ফোন বন্ধ, ফোনে পাওয়া যাচ্ছে না। অতএব ইলেকশন কমিশন যদি কোনো ব্যবস্থা নিতে চায় তারা নিতেই পারে, কিন্তু শেষ পর্যন্ত আমি বামপন্থীদের কথা বলছি, আমরা ইলেকশন কমিশনের ওপর কি তাদের ব্যবস্থার ওপর আমরা মুখাপেক্ষী হয়ে থাকবো না। আমাদেরকে ভোট করতে হবে, আমাদের কর্মীরা ভোট করবে নিজের কোমরের জোরে। যেখানে কোমরের জোরে তৃণমূলকে ঠেকাতে পারবো বুথে, সেই বুথ আমরা জিতবো। যেখানে তৃণমূলকে আমরা নিজেদের কোমরের জোরে আটকাতে পারবো না, ইলেকশন কমিশনের ভরসায় সেই বুথ আমরা জিতবো বলে আমরা মনে করি না। সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আর আমি আমার লাস্ট একটা সেন্টেন্স খালি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলেছেন যে যাদেরকে ইলেকশন কমিশন ট্রান্সফার করবে চিন্তা করবেন না, আমি ফিরে আসলে সমস্ত ভালো ব্যবস্থা করে দেবো। ফিরে আসলে তো খুব ভালো ব্যবস্থা হবে, বাই চান্স যদি উনি ফিরে না আসেন তখন আপনাদের ব্যবস্থাগুলো কে করবে? সুতরাং মানে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসলে কি কি হতে পারে, তার পাশাপাশি উনি ফিরে না আসলে কি কি হতে পারে, আশা করছি আপনারা সেইটাকে একটু হিসাবের মধ্যে রাখবেন। আমি তো আবার বললাম যে এই সব অপোজিশনের এখন একটাই জিনিস আছে যে থ্রেট কর। থ্রেট কেন করছে না? নির্বাচন কমিশন মাথার উপর আছে, ডিজি সব বদলে গেছে। তো আমাদের কোনো আক্ষেপ নেই, আমাদেরও কোমরের জোর দিয়েই আমরা রাজনীতি করছি। আমাদের তার জন্য কোনো নির্বাচন কমিশন পুলিশের উপর ভরসা করে আমাদের মাঠে ঘাটে ছেলেরা কাজ করছে না। তো সুতরাং সেটাতেও সিপিএম হোক বিজেপি হোক আশ্বস্ত থাকতে পারে, তৃণমূলও পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, মিলিটারি যা কিছু আনার থাকে, ইউএন থেকে ফোর্স চাইলে আনতে পারে। আমরা আমাদের কোমরের জোরেই ভোট করেছি এতকাল, আগামী দিনও প্রয়োজন হলে ওদের কোমরের জোরেটা উদাহরণ দিচ্ছি। 108টা মিউনিসিপ্যালিটিতে ভোট হলো, কেমন? তৃণমূল একটা হারলো, তাহিরপুর। দুপুরবেলা হারলো, বিকেলবেলা থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। এটা হচ্ছে ওদের কোমরের জোর। ওদের কোমরের নাম, ওদের কোমরটা হচ্ছে থানার আইসি। আর 2 নম্বর কথা আমি বলছি, একটু আগে তোমরা প্যাকেজে দেখালেন একজন পুলিশ অফিসার সেন্ট্রাল ফোর্সের লোকেদেরকে নিয়ে গিয়ে একটা লোককে বলছে ওরা এসে গেছে। না, তার থেকে বড় কথা সুমন, আমি তোমায় অনুরোধ করবো, সেরকম হলে তুমি একবার ওটা চালাও, ওই ফুটেজটা। বলছে যে গতবার যা করেছিলে এবার কিন্তু করতে পারবে না। অর্থাৎ একজন পুলিশের অফিসার দাঁড়িয়ে বলছে যে 2021-এর ভোটটা তৃণমূল গুন্ডামি করেছিল। মমতা ব্যানার্জির পুলিশের অফিসার কিন্তু বলেছে গতবার যেটা করেছো এইবার আর করতে যাবে না। সল্ট লেকে বাম আমলে ভোট হচ্ছে, মিউনিসিপ্যালিটি ভোট হচ্ছে, কোনো কারণে একটা জায়গাতে পরের দিন বাই ইলেকশন, মানে একটা শুধু বুথে পরের দিন বাই ইলেকশন। সেইখানে গন্ডগোল শুধু নয়, সুভাষ চক্রবর্তীকে বলতে হলো বহিরাগত এনে আমাদের ট্রেডিশন ছিল। আমি ঘটনাটা দর্শকদের মনে করিয়ে দিই। সেটা হচ্ছে একটা ওয়ার্ডের ভোট বাকি ছিল, সেখানে এমন গোলমাল হলো যে তখন তপন শিকদার তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, তাকে রিভলভার বার করতে হলো। এই গোলমাল হলো কিনা একটা ওয়ার্ডের ভোট। আমার আবার মুশকিল হচ্ছে যে 2000 বিধাননগর আর পুরো ভোট বললে, এক সেকেন্ড, বিধাননগর আর পুরো ভোট বললে আমার 2015 মনে পড়ে, যেখানে 2.5 ঘন্টার মধ্যে 22 জন সাংবাদিককে রক্তাক্ত হতে হয়েছে। আমি বলছি যে পুরো ভোটে তুমি তপন শিকদারের বডিগার্ডের তুমি রিভলভার ব্যাপারে কথা বলছো, সেই পুরো ভোটে মনে করো অমিতাভ নন্দী আমাদের এমপি ছিলেন, ঠোঁট ফেটে গেছিল। জয়কৃষ্ণ ঘোষ জ্যোতিবাবু সিএ ছিলেন, চোখের তলাটা ফেটে গেছিল। বামফ্রন্টের পুলিশ ছিল। কিন্তু আমি বলছি যে সেইখানে পুলিশের ওই ভূমিকাটাকে মনে করো, আমাদের পার্টির নেতা জ্যোতিবাবুর সিএ মার খেয়েছিলেন, আমাদের এমপি রক্তাক্ত হয়েছিলেন। আর এখানে 22, তুমি যেরকম বললে 22 জন সাংবাদিক 3 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছিল। অভিযোগটাও বলতে হবে, সেটা হচ্ছে দত্তাবাদের দিক থেকে বামফ্রন্ট সমর্থিত একদল এসে বুথটা দখল করেছিল, এটাও ফ্যাক্ট, এবং ওই পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও এটাও ফ্যাক্ট। আবার ওই পুলিশ বাহিনীর হাতে বামফ্রন্টের একজন এমপি মার খেয়েছিলেন, সেটাও ফ্যাক্ট। আর এই বেলা সব্যসাচী আর সুজিত বোস মিলে তোমার সহকর্মী অরিত্রিকের চোখ দিয়ে বের করে রক্ত বেরোচ্ছিল, এটাও ফ্যাক্ট। শুধু অরিত্রিক না, 22 জন।
দেখুন, সিটিং এমএলএ কে বসিয়ে দেয়া অর্থাৎ টিকিট না দেয়া, এর এখনো পর্যন্ত রেকর্ডটা কিন্তু 2006 সালে অনিল বিশ্বাসের সেই স্ট্র্যাটেজি, 100রও বেশি সিটিং এমএলএ কে তিনি টিকিট দেননি, ফলটা অত্যন্ত ইতিবাচক হয়েছিল বামাদের পক্ষে, সেই 235-এর রেকর্ড হয়েছিল। আর তৃণমূলের ক্ষেত্রে যদি দেখি, তৃণমূল 2016 সালে মাত্র 16 জন সিটিং এমএলএকে টিকিট দেয়নি। 2021-এ সংখ্যাটা 64 জন হয়েছিল, তার ভেতরে 5 জন মন্ত্রী ছিলেন। এবং এই পরিবর্তনের একটা প্রায় হাওয়া, তার কারণ 2021-এ 114 জন নতুন মুখ তৃণমূল কংগ্রেসের টিকিট পান বিধানসভা ভোটে, আর 26-এ 74 জন সিটিং এমএলএ ড্রপ হলো। আমি বলছি যে ইম্প্যাক্ট কি হবে, অনেকে কিন্তু ইতিমধ্যে প্রায় বিদ্রোহ ঘোষণা করছেন। এত বড় পার্টি, এত লোকে আশা আছে, তারা গ্রাউন্ডে কাজ করেছেন, অনেকেরও দাবিদার থাকতেই পারে, তো ইমোশনাল আউটবার্স একটা হতেই পারে। এর মধ্যে অন্যায়ের কিছু নেই। আমরা তো বারবার বলি আমরা ডিসিপ্লিন পার্টি, আমরা সংগঠিত দল, কিন্তু আমরা রেজিমেন্টেড নই। তো এখানে কারোর কোনো ক্ষোভ বা কোনো বক্তব্য থাকে, সে রেজিমেন্টেড পার্টির শতরূপের কাছে আমি বলছি, রেজিমেন্টেড পার্টির কথা হলো শতরূপ, কালকে মানে তোমাদের তালিকা যখন বেরোলো, একটা নাম যে কোনো কারুর চোখ আটকে যাবে, সেটা হচ্ছে সেই 9 বছরের যে মেয়েটা কালীগঞ্জে প্রাণ চলে গেল, তামান্না খাতুন, তার মা সাবিনা ইয়াসমিন। স্থানীয় কর্মীরা প্রার্থী পছন্দ হয়নি বলে নিজেদের পার্টি অফিসে ভাঙচুর করলেন। রেজিমেন্টেড পার্টি কেন, যে কোনো পার্টিতে ভয়ঙ্কর। এখনো পর্যন্ত যতদূর জানা গেছে তাতে এই ঘটনার পেছনে তৃণমূলের একাধিক জন যেরকম ছিল, কিন্তু আবার এটাও ঘটনা যে আমাদের দলেরও হয়তো কর্মী বা সমর্থক বা একটু সক্রিয় কর্মী কয়েকজন ছিল না, এমন নয়, আমি খুব সৎভাবে বলছি। এবং তাদের ক্ষেত্রে যা অবস্থান নেওয়ার ব্যবস্থা নেওয়ার আমাদের পার্টি খুব দৃঢ়ভাবে করবে। কেননা প্রশ্নটা এখানে একজন ব্যক্তিকে প্রার্থী হিসেবে পছন্দ করা কি না করা নয়, কোনো শহীদের মাকে যিনি অসম্মান করেন, তিনি যে দলেরই যে হয়ে থাকুন না কেন, তার সম্পর্কে যা দৃষ্টিভঙ্গি থাকার তা আমাদের দল তা করবে নির্মোহভাবে। কিন্তু আমি খালি একটা কথা বলছি সুমনদা, যারা এই ইস্যুতে পার্টি অফিস ভাঙচুর করেছেন বা বিক্ষোভ দেখিয়েছেন, কেউ বলেননি যে তামান্নার মা সাবিনা ইয়াসমিন টাকা দিয়ে প্রার্থী হয়েছেন। কেউ, তুমি অনিল বিশ্বাস আমাদের পার্টির যখন সেক্রেটারি ছিলেন 2006 সালে, তুমি বিধানসভা ভোটের কথা বললে, একজনও বলেননি, সিটিং মন্ত্রী ছিলেন যারা কিনা সেবার প্রার্থী হননি, একজনও বলেননি যে টাকার কাছে হেরে গেলাম। এখানে সৌরভ চক্রবর্তীকে বলতে শুনলাম নাকি 200 কোটি টাকা টেন্ডার খেয়েছে একটা লোক। মানে মাঝে মধ্যে তৃণমূল এই সমস্ত কাজগুলো করে বলে ওদের মুখ থেকে আমরা এগুলো জানতেও পারি। হ্যাঁ, মানে 200, আমি বলছি একজনও বামফ্রন্টের ক্ষেত্রে একজনও বলেনি যে সিপিআইএম এর কি বামপন্থী কোনো দলের প্রার্থী হওয়ার পেছনে টাকা পয়সার গল্প আছে। খালি একটা সেন্টেন্স বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন ওনার ছাগল, উনি আগায় কাটবেন না দয়া কাটবেন ওনার ব্যাপার, কাকে প্রার্থী করলেন না সেটা বড় কথা নয়, প্রার্থী করলেন কাদেরকে এক নয়। এখনো পর্যন্ত যা হিসাব পেয়েছি 5 জন এমন লোককে চুরির কেসে বছরের পর বছর জেল খেটেছে, যারা চুরি করে বছরের পর বছর জেল খেটে আসা লোকের জন্য বিধানসভায় প্রার্থী করেছেন। এই তৃণমূলের এই প্রার্থীর দ্বন্দ্বের পেছনে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের একটা দ্বন্দ্ব আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কৌশলগত জায়গা থেকে ভাঙড়ে শওকত মোল্লাকে ঢোকান, কারণ ক্যানিং পূর্ব নিশ্চিত আসন, কিন্তু ভাঙড়ে যদি শওকত লড়াই করে তাহলে নৌশাদ সিদ্দিকী যে মুসলিম ফেস, তাকে মানে সেই মানে তৃণমূলের বিরুদ্ধে সেই সম্ভাবনাটাকে প্রথম কথা হচ্ছে বিশ্বনাথ স্যার বললেন বটে, উনি ওনার মতামত বললেন, ক্যানিং পূর্ব কার নিশ্চিত আসলে আমি বুঝতে পারলাম না, আর যারই হোক না কেন তৃণমূলের তো নয়। দ্বিতীয় কথা আমি এখানে বলছি, তার থেকে গুরুত্বপূর্ণ কাসেম সিদ্দিকীর কথা বললেন। কাসেম সিদ্দিকী বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসকে যে মুসলমান ভোট দেবে তার জানাজায় নামাজ পড়তে যাওয়া উচিত নয়। এখন আমার চিন্তা হচ্ছে ওনার জানাজায় কে নামাজটা পড়বে। আমি একটা লোক পবিত্র ঘর, তৃণমূল কংগ্রেসের কর্মী রবীন্দ্রনাথ মান্নাকে খুন করার অপরাধে তৃণমূলের সরকার তাকে 6 মাস জেলে রেখেছিল, তৃণমূল কর্মীকে খুন করার, সে মামলা এখনো চলছে। সেই লোকটা দলে যোগ দিয়ে 8 ঘন্টার মধ্যে প্রার্থী হলো। আমি বলছি তৃণমূল কংগ্রেসের এই যে দৃষ্টিভঙ্গি, এই যে ওদের চরিত্র, নিজের দলের লোককে খুন করে তুমি আমার দলের প্রার্থী হবে, তুমি ইনকাম করতে পারবে, আমার টাকা তুলে দিতে পারবে বলে, এই রাজনীতিকে পশ্চিমবাংলায় হারাতে হবে। আমি আবার বলছি যে টিকিট না পেয়ে ক্ষোভ স্বাভাবিক, সব দলে হয়, সব রাজ্যে হয়, কিন্তু স্কেল এবং সেই মুহূর্তে কি বলছেন নিঃসন্দেহে এটাও গুরুত্বপূর্ণ।